করলে তুমি? তুমি আমার গ্লাসটা ভেঙে ফেললে। সরি, মানে আমার হাত থেকে ফসকে গিয়ে মাটিতে পড়ে গেল। তুমি কি কচি খোকা যে তোমার হাত থেকে ফসকে গিয়ে গ্লাসটা মাটিতে পড়ে গেল? তুমি জানো এই গ্লাসটার দাম কত? আরে বেলজিয়াম গ্লাস দিয়ে বানানো এটা। কাকে বলছি? তোমাকে বলে কি হবে? তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি একটা আস্ত কেউ ভূত। এবার কিন্তু বাড়াবাড়ি করছো। বেশ করছি, বাড়াবাড়ি করছি, আরো করবো। এর ফল কিন্তু ভালো হবে না। এই কি করবে তুমি? কি করবে? এটা উজবুক কোথাকার। তবে রে সরি। কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? তোকে আমি বোঝাবো আমি নপুংসক নই। নপুংসক মানে? হবে না বলে দিচ্ছি। আমি কেউ ভূত? হ্যাঁ, আমার মুখটা খিচিয়ে লাল করে দেবে। হ্যাঁ, আজকে তোকে আমি শেষ করে দেবো। নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ করবার সময় দুবার ভাবে না। আবার এমন কিছু কিছু মানুষ আছে যারা একজনের অন্যায়ের শাস্তি অন্য একজন নিরীহ নির্দোষ মানুষের উপরে চাপিয়ে দেয় এবং সেটা করতে গিয়ে দেশের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে আইন নিজের হাতে তুলে নেয়। ক্রাইম ডায়েরির আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরবো এমনই এক সত্য ঘটনার জীবন্ত চিত্ররূপ যা দেখে আপনারা শিউরে উঠবেন, চমকে উঠবেন। কিন্তু কি সেই সত্য ঘটনা খুব জানতে ইচ্ছে করছে তো? জানতে হলে আসুন দেখে নিই ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব। কি রে বাবা, 8টা বাজে, বৌদি ভাই কি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? ও বৌদি ভাই! এ কি, দরজা তো খোলাই দেখছি, কিন্তু বৌদি ভাই তো কখনো দরজা খোলা রাখে না। দেখি তো কি ব্যাপার। বৌদি ভাই, ও বৌদি ভাই! এ কি রে বাবা, বৌদি ভাই কি তাহলে? হে কি, গ্লাসটা কি করে ভাঙলো? রক্তটাই বা কার? বৌদি ভাই! বৌদি ভাই! সাল 2024, হুগলি জেলার সদর শহর চুঁচুড়ার তোলাফটক অঞ্চলে একদিন সকালবেলা একটি বাড়ির পরিচারিকা ওই বাড়ির সোহারঘরের বিছানায় বাড়ির গৃহবধূ ইরা মল্লিককে মৃত অবস্থায় দেখে প্রবল চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার চেঁচামেচিতে পাড়া প্রতিবেশী ছুটে আসে বাড়িওয়ালা, তার স্ত্রীও। এমনকি খবর দেওয়া হয় চুঁচুড়া থানাতেও। খবরটা পেয়ে আমরা দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছই। শুরু হয় তদন্ত। আমরা জানতে চেষ্টা করি কেন এভাবে বেঘরে মরতে হলো যুবতী বধূ ইরাকে, কে বা কারা খুন করলো তাকে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে দেখতে থাকুন ক্রাইম ডায়েরির আজকের পর্বের পরবর্তী অংশ। শোনো, তুমি ওই দরজা থাকো, রতনদা বাইরে গেটে আছে। সৃজা, কি ব্যাপার? স্যার, এই দেখুন স্যার।
দেখে মনে হচ্ছে খুনের আগে ভদ্রমহিলাকে প্রচন্ড মারধর করা হয়েছে। আর সেক্সুয়াল অ্যাসল্টও করা হয়েছে। ভিকটিমের পোশাক আশাক থেকে সেরকমই মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, ভিকটিমের নাম পরিচয় কিছু জানা গেছে? হ্যাঁ স্যার, ভিক্টিমের নাম ইরা মল্লিক। বয়স কত? ওই বললো তো ওই 30-32। কে বললো? ভিক্টিমের বাড়িওয়ালা। বাড়িওয়ালা? বাড়িওয়ালা কোথায়? বাড়ির নিচের গেটে সস্ত্রিক দাঁড়িয়ে আছেন। সৃজা, ভিকটিমের মাথায় তো সিঁদুর দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, ইরা মল্লিক বিবাহিতা ছিল। বিবাহিতা। তা ওনার স্বামী কোথায়? উনিও কি বাড়িওয়ালার সঙ্গে দাঁড়িয়ে আছে বাইরে? না না, তাহলে? যতদূর শুনলাম ইরা মল্লিকের স্বামী প্রশান্ত মল্লিক কলকাতায় চাকরি করে। সল্ট লেকের সেক্টর 5-এ একটা কল সেন্টারে নাকি ওনার রোজ নাইট ডিউটি থাকে। নাইট ডিউটি? তার মানে তো উনি এখনো বাড়ি ফেরেননি। একদমই তাই স্যার। আচ্ছা, ওনাকে খবর দেওয়া হয়েছে কি? না স্যার, বাড়িওয়ালা ওনাকে ফোন করে জানাতে যাচ্ছিলেন, কিন্তু আমি বাড়িওয়ালাকে ফোন করে এখনই দুঃসংবাদটা দিতে নিষেধ করেছি। ভালোই করেছো, কারণ অতটা রাস্তা নাইট ডিউটি করার পরে ফিরছে, তারপরে নৈহাটি থেকে লঞ্চে গঙ্গা পেরিয়ে এপারে আসবে। না না, এরকম একটা খবর শুনে তাড়াহুড়ো করে আসতে গিয়ে বিপদের মধ্যে পড়তে পারে। খুব ভালো করেছো। হ্যাঁ স্যার, ওই জন্যই তো আমি বাড়িওয়ালাকে বললাম ওনাকে এখন যাতে খবরটা না দেয়। ঠিক আছে, কনস্টেবলরা যতক্ষণে সুরতল করছে করুক, আমরা এর মধ্যে বাইরে গিয়ে বাড়িওয়ালা এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলি, দেখা যাক কোনো কিছু জানতে পারা যায় কিনা। স্যার, বাড়িওয়ালা আর বাড়িওয়ালার বউয়ের সাথে এই বাড়ির কাজের মেয়েটি ওখানে রয়েছে। আচ্ছা, তাই? হ্যাঁ স্যার, মেয়েটার নাম লিপি। ওই আজকে সকালে কাজ করতে এসে প্রথম লাশটা দেখতে পায়, তারপর ওর নিজের মোবাইল থেকেই আমাদের থানায় ফোন করে। এখন ও নিজে ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে আছে। আই সি। ঠিক আছে, ভিড়ের মধ্যেই ওরা আছে যখন, চলো কথা বলা যাক। চলো। নমস্কার। নমস্কার। আপনি মল্লিকদের বাড়িওয়ালা? হ্যাঁ স্যার। আপনার নাম? আমার নাম গৌতম, গৌতম সেন শর্মা। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি ওই খাদানের মোড়ের ওদিকে থাকি। আচ্ছা, ওই মল্লিকরা আপনাদের বাড়িতে কতদিন ধরে ভাড়া আছে? এই জুলাই মাসে ওদের 1 বছর পূর্ণ হয়েছিল। আর ওরা স্বামী স্ত্রী খুব ভালো আর ভদ্র বলে আমি ওদের এগ্রিমেন্টটাকে রিনিউ করেছিলাম। যিনি খুন হয়েছেন তার নাম তো ইরা? হ্যাঁ স্যার। তো ইরা দেবীর বাপের বাড়ি কোথায় বলতে পারবেন? স্যার, ইরার বাপের বাড়ি জামশেদপুরে। ওদের নিশ্চয়ই সম্বন্ধ করে বিয়ে? হ্যাঁ, আমরা তো সেই রকমই জানি। আর ইরা দেবীর স্বামী মানে প্রশান্ত বাবুর বাড়ি কোথায়? প্রশান্ত আসলে চুচুড়ার ছেলে। ওদের আসল বাড়ি ছিল বড় বাজারে। ওর মা ছোটবেলায় মারা যায়, তারপর ওর বাবাই ওকে মানুষ করে। এই করোনার সময় প্রশান্তর বাবা মারা যায়। তারপর প্রশান্ত ওই বাড়িটা জলের দরে আমাদের এলাকারই একটা প্রমোটারের কাছে বিক্রি করে দেয়। তারপর আমাদের এখানে এসে আমার বাড়িতেই ভাড়া থাকে। ওদের বিয়েটা কবে হয়েছিল? 2020-তে। আচ্ছা, আপনি যে বললেন প্রশান্তর পৈতৃক বাড়িটা এখানকার একজন প্রমোটারের কাছে বিক্রি করে দিয়েছিল, সেটা কি কোনো রকম চাপে পড়ে? না না, সেরকম কিছু না। তাহলে? আমি ওর সাথে কথা বলে এবং মিশে যেটুকু বুঝেছি, ও খুব ভোলা ভালা এবং সাদাসিধে গোছের। এই টাকা পয়সা বিষয় সম্পত্তির প্রতি ওর কোনো লোভ বা লালসা বা আসক্তি কিছুই ছিল না। তাই যা দাম পেয়েছে সেই দামেই বাড়িটা প্রমোটারকে দিয়ে দিয়েছে। সে না হয় বুঝলাম। আচ্ছা, একটা কথা বলুন তো, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো মনোমালিন্য চলছিল? না স্যার, ওদের টোনাটুনি দুজনেরই খুব ভাব ছিল। আমরা কোনোদিনও কোনো ঝগড়া মনোমালিন্য কিন্তু ওদের মধ্যে দেখিনি। আর একসাথে ঘর করতে গেলে পরে সব স্বামী স্ত্রীর মধ্যে একটু ঠোকাঠুকি লাগেই। আর মান অভিমানের পালা মিটে গেলে পরে তারপরে সব মিটমাটি হয়ে যায়। তুমি আর বেশি কথা বলো না। তোমার আর আমার ঝগড়াতে না আমাকেই যে ভাব করতে হয়েছে তোমার সঙ্গে। একদম বাজে কথা বলবে না মল্লিকা। যতবার ঝগড়া হয়েছে আমিই প্রথমে গিয়ে মিটমাট করেছি। আরে অদ্ভুত তো, কোথায় আপনারা আমাদের সহযোগিতা করবেন তা নয়, আপনারা বাড়ির সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছেন। জানেন ম্যাডাম, 25 বছর ধরে না এই লোকটা আমার হাড় মাস কালি করে ছাড়ছে। ঠিক আছে ঠিক আছে, ওসব পরে হবে। আগে বলুন মল্লিকদের কোনো শত্রু আছে কিনা? না ম্যাডাম, ওরা খুবই নির্বিবাদী মানুষ। ওদের কোনো শত্রু আছে বলে তো আমার জানা নেই। হ্যাঁ, হয়তো ছিল, সেটা আপনারা জানেন না। হয়তো তাই। আসলে স্যার, ভেতরকার সব কথা তো সব ভাড়াটে বাড়িওয়ালাকে বলে না। আর আরেকটা কথা, ইরা স্বভাব চরিত্র কেমন ছিল? স্যার, মেয়েটা খুব ভালো মেয়ে ছিল স্যার। কোনোদিনও আমরা কোনো বেচাল দেখিনি। স্বামী অন্ত প্রাণ ছিল। তবে 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 ম্যাডাম, কাল সন্ধ্যায়
কি দিদি তুমি? এই নে এটা ধর, তোর জন্য এনেছি। কি আছে এতে? খাসির ছাড় দিয়ে ঘুগনি বানিয়েছি। তুই তো খেতে ভালোবাসিস, তাই অল্প করে তোর জন্য একটু নিয়ে এসেছি। আচ্ছা। কিরে, প্রশান্ত আজকে অফিসে যায়নি? হ্যাঁ, ও তো বিকেলেই অফিসের জন্য বেরিয়ে গেছে। তাহলে ঘরের ভিতর থেকে হাঁচির আওয়াজ আসছে কোত্থেকে? ও একজন এসেছে, বাড়ির আসলে কিছু কাজ ছিল সেই জন্য। আচ্ছা, আমি তাহলে পালাই। হ্যাঁ, এই শোনো না, বলছি এসেছো যখন একটু বসে যাও। না রে, অন্য কোনো দিন আসবো, আজকে একদম সময় নেই, আসছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। তার মানে গত সন্ধ্যায় কেউ একজন এই বাড়িতে এসেছিল। হ্যাঁ স্যার, এমন একজন কেউ এসেছিল, সে কিন্তু এই বাড়িতে আগে কোনোদিনও আসেনি। সেটা আপনি কি করে বুঝলেন? কারণ ম্যাডাম, তার চটিটা না দরজার বাইরে অগোছালোভাবে রাখা ছিল, তাই বুঝলাম। তাতে কি হয়েছে একটু খোলসা করে বলবেন? আসলে ম্যাডাম, ইরা খুব গোছানো মেয়ে ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। কোনো সময় ও বাইরের চটি পরে কাউকেই ঘরে ঢুকতে দিত না, এমনকি ওর স্বামীকেও না। ওরা সব জুতো চপ্পল ওই যে বাইরে যে র্যাকটা আছে ওখানেই রেখে দিত। হ্যাঁ, আমরা এলে পরে ওই জুতোর রাখে জুতো রেখে তবেই ভেতরে ঢুকতাম। কিন্তু কাল যে এসেছিল তার চটিটা অগোছালোভাবে দরজার বাইরেই খুলে রাখা ছিল। সেই থেকেই আমার ধারণা যে কাল যে এসেছিল সে কিন্তু আগে কোনোদিনও এই বাড়িতে আসেনি। ঠিক কিরকম চটি বলেন? চটিটা একটু ফ্যান্সি, সাদা রঙের। শ্রীজা, হ্যাঁ স্যার। এই জুতোর ব্যাপারটা একটু মাথায় রেখো। ওকে স্যার। আচ্ছা, তুমি কি তাহলে সকালবেলা কাজ করতে এসে প্রথমে দিদিমণির লাশটা বেডরুমে পড়ে থাকতে গেছিলে? হ্যাঁ, কটা নাগাদ এসেছিলে তুমি? 8টা নাগাদ। আচ্ছা, ওই সময় বাড়ির ভেতরে আর কেউ ছিল? কই না তো। তবে 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 আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলাম। কি সেটা? বাইরের ঘরের মেঝেতে একটা ভাঙা কাঁচের গ্লাসের কয়েকটা টুকরো পড়েছিল, যার মধ্যে রক্ত লেগেছিল। হোয়াট? হ্যাঁ স্যার, আমি ওগুলো কালেক্ট করে একটা প্যাকেটের ভেতরে ভরে রেখেছি। আর বাইরের ঘরের টেবিলে কতগুলো ফিল্মি ম্যাগাজিন পাওয়া গেছে, আর ওই ম্যাগাজিনের ওপরে একটা ছোট গোল টিফিন বক্স রাখা ছিল, সেখানে ঘুগনি পাওয়া গেছে। হ্যাঁ ম্যাডাম, টিফিন বক্সটা আমার, ওর ভিতরকার ঘুগনিটা আমারই রান্না করা। ঠিক আছে ঠিক আছে। সৃজা, ফিল্মি ম্যাগাজিন যখন পাওয়া গেছে তখন বুঝতে হবে ভিকটিম বা তার স্বামী সিনেমাতে আসক্ত। না তো। না কেন? প্রশান্ত তো সিনেমা টিনেমা একেবারেই পছন্দ করে না। আমি কিন্তু ইরাকে কোনোদিনও ফিল্মি ম্যাগাজিন কিনতে কিংবা পড়তে দেখিনি। স্ট্রেঞ্জ। তাহলে কি কি ব্যাপার? বাড়ির সামনে ভিড় কেন? পুলিশ কেন? বলছি প্রশান্ত, একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? মনটাকে শক্ত করো ভাই। কি হয়েছে কি সেটা বলবে তো? ইরা। কি হয়েছে ইরা? ইরা আর আমাদের মধ্যে নেই। কি বলছো কি তোমরা? আজ সকালে কে যেন ওকে খুন করে দিয়ে চলে গেছে। ইরা! ইরা! মিস্টার মল্লিক, প্লিজ নিজেকে একটু সামলান। কিভাবে সামলাবো অফিসার? কি করে সামলাবো নিজেকে? আমার তো সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। আপনাকে কিন্তু শক্ত হতেই হবে মিস্টার মল্লিক, নইলে যে বা যারা আপনার স্ত্রীর সাথে এত বড় অন্যায় করেছে তারা কিন্তু কিছুতেই ধরা পড়বে না, তারা কিছুতেই কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে না। আমি প্রতিশোধে বিশ্বাস করি না ম্যাডাম। ওদের শাস্তি পেয়ে কি লাভ হবে? আমি কি আমার ইরাকে ফিরে পাবো? এটা প্রতিশোধ নয় মিস্টার মল্লিক, এটা আমাদের একটা সভ্য দেশের আইন ব্যবস্থার বিধান।
কেউ অপরাধ করলে তাকে শাস্তি দিয়ে নজির তৈরি করা বা দৃষ্টান্ত তৈরি করা হয়, যাতে অন্য কেউ অপরাধ করবার আগে দুবার ভাবে, যাতে ইরার মতো আর কেউ ভবিষ্যতে এইভাবে চরম যন্ত্রণা পেয়ে পৃথিবী ছেড়ে চলে না যায়। সেই জন্যই আপনাকে বলছি, আপনি একটু নিজেকে সামলান আর আমাদের সাথে সহযোগিতা করুন। যাতে ইরার সুবিচার পায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের। বলুন বলুন কি করতে হবে? কিছু না, এই মুহূর্তে জাস্ট দুটো প্রশ্ন। বলুন। প্রথমত, আচ্ছা, ইরা দেবীর কি কোনো শত্রু ছিল? আমার তো কোনো শত্রু নেই অফিসার। ইরার কোনো শত্রু আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। বেশ, দ্বিতীয় শেষ প্রশ্ন, আপনার স্ত্রী কি ফিল্মি ম্যাগাজিন পড়তে ভালোবাসতেন? ও সিনেমা সিরিয়াল দেখতে খুব ভালোবাসতো, কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও সিনেমার ম্যাগাজিন কেনেনি। সৃজা, বলুন স্যার। আমার কাজ এখানে আপাতত শেষ। আচ্ছা, সুরতল হয়ে গেলেই বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। রাইট স্যার। বাই দ্য ওয়ে, ফরেনসিক টিমকে খবর দিয়ে আছে? ওনারা আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। বেশ, ওনারা আসার পর সমস্ত কাজকর্ম মিটে গেলে বাড়িটাকে তুমি সিল করে দিও। নিশ্চয়ই স্যার। মিস্টার মল্লিক, আপনি আপাতত আপনার বাড়িওয়ালার বাড়িতেই থাকুন, কিন্তু সন্ধ্যেবেলায় একবার থানায় আসবেন প্লিজ। থানায়? কারণ আপনাকে বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে আততায়ীর বিরুদ্ধে ইমিডিয়েট একটা এফআইআর দায়ের করতে হবে। সই করে দিয়েছি অফিসার। ঠিক আছে। প্রশান্ত বাবু, আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করার ছিল। বলুন। আপনার কি ব্যক্তিগতভাবে কাউকে সন্দেহ হয়? সন্দেহ? হ্যাঁ, মানে এরকম কেউ যে আপনার স্ত্রীকে খুন করলেও করতে পারে। না স্যার। একটু সময় নিন মিস্টার মল্লিক, সময় নিয়ে ভেবে চিনতে বলুন। আমি ভেবেচিন্তেই বলছি ম্যাডাম, আমার কাউকেই সন্দেহ হয় না। বেশ, ইরা দেবীর বাপের বাড়িতে খবর দিয়েছেন? ইরার বাবা অসুস্থ অফিসার, আর তাছাড়া আমার শ্যালকের ছেলের সামনে পরীক্ষা, এই মুহূর্তে ওরা কেউই আসতে পারবে না। তবে এরপরে একদিন সময় বের করে আপনাদের সাথে দেখা করে যাবে। আচ্ছা মিস্টার মল্লিক, আপনি কিসে চাকরি করেন? একটা বিপিও কোম্পানিতে। অফিসটা কোথায়? সল্টলেক সেক্টর 5। কোম্পানির নাম? এয়ার ভয়েস ইন্ডিয়া লিমিটেড। প্রশান্ত বাবু, আপনি এখানে আপনার অফিসের নাম আর ঠিকানাটা একটু কাইন্ডলি লিখে দেবেন। আপনারা কি আমাকেও সন্দেহ করছেন নাকি? প্রশান্ত বাবু, তদন্ত সবে শুরু হয়েছে, আর এখন সেটা প্রাথমিক পর্যায়ে, কেউই আমাদের কাছে সন্দেহ ঊর্ধ্বে নয়। আপনি কাইন্ডলি আপনার অফিসের নাম ঠিকানাটা লিখে দিন, তারপর আমরা তদন্ত করে দেখব কাল রাত্রে আপনি অফিসে ছিলেন কি না। ঠিক আছে স্যার। চুচুড়ার ইরা মল্লিক হত্যাকাণ্ডের তদন্ত করতে নেমে আমরা ইরা দেবীর বাড়ি থেকে পেয়েছিলাম এক টিফিন বক্স ভর্তি ঘুগনি, যেটা দিয়েছিলেন ওই বাড়িওয়ালার স্ত্রী মল্লিকা সেন শর্মা। সেই সঙ্গে আমরা পেয়েছিলাম একটি কাঁচের গ্লাসের রক্তমাখা কয়েকটা টুকরো আর কিছু ফিল্মি ম্যাগাজিন। প্রশ্ন হচ্ছে, গ্লাসটা হঠাৎ ভেঙেছিল কি করে, আর ওই কাঁচের টুকরোতে লেগে থাকা রক্তটাই বা কার, আর ফিল্মি ম্যাগাজিনগুলোই বা এলো কোত্থেকে? এই সমস্ত প্রশ্নের উত্তর কেউ কিন্তু দিতে পারছিল না। কিন্তু মল্লিকা দেবী আমাদের জানিয়েছিলেন ওই দিন সন্ধ্যায় ওই বাড়িতে কেউ সাদা রঙের একটা বিশেষ চটি পরে এসেছিল। কে সে? খুব জানতে ইচ্ছে করছে না? তাহলে জানতে হলে দেখতে থাকুন ক্রাইম ডায়েরির আজকের পর্বের পরবর্তী অংশ। তাহলে সৃজা, ভিকটিম ইরা মল্লিকের পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ইরা মল্লিককে শুধু খুন করাই হয়নি, ওর উপর যৌন নির্যাতন চালানো হয়েছে। আর সেটা করা হয়েছে ইরাকে শ্বাসরোধ করে খুন করার পর। নেক্রোফিলিয়া, অর্থাৎ শব্দের সঙ্গে সহবাস। ভাবতে পারছো কতটা পারভারেট একটা মানুষের মন কতটা বিকারগ্রস্ত হলে তবে এরকম একটা দুষ্কর্ম করতে পারে? কিন্তু সেই বিকারগ্রস্ত আততায়ী কিন্তু ইরার স্বামী প্রশান্ত মল্লিক নয়। মানে? না, তুমি এতটা শিওর হচ্ছে কি করে যে কাণ্ডটা প্রশান্ত ঘটায়নি? কারণ আমি আজ সকালে সল্টলেকের সেক্টর 5-এ গিয়েছিলাম, সেখানে প্রশান্তর অফিস খুঁজে বার করে প্রশান্তর এইচআর এর সাথে দেখাও করেছিলাম। আচ্ছা, ক্যারি অন।
প্রশান্তর HR আমায় যা বললো তাতে একটা জিনিস খুব পরিষ্কার। কি সেটা? প্রশান্ত সেদিন অফিসে গিয়েছিল এবং সারা রাত ডেস্কে বসে ডিউটিও করেছে এবং তার সপক্ষে যথেষ্ট প্রমাণও আছে। বুঝেছি। তার মানে প্রশান্তর অফিসের সিসিটিভি ফুটেজ, সেদিনের হাজিরার কথায় ওর সই আর সহকর্মীদের বয়ান, তাই তো? এক্স্যাক্টলি। তার মানে প্রশান্তর জোরদার অ্যালিবাই আছে। হ্যাঁ। কিন্তু তার মানে যে প্রশান্ত নির্দোষ এখনই এমনটা মনে করার কোনো কারণ নেই। হ্যাঁ স্যার, হতেও পারে প্রশান্ত ইরাকে খুন করার জন্য কোনো পেশাদার সুপারি কিলারকে কাজে লাগিয়েছিল। কোয়াইট পসিবল। হতে পারে এটা কোনো পেশাদার খুনির কাজ। আর সেখানেই আমার কেমন যেন একটা খটকা লাগছে স্যার। খটকা? কি খটকা? প্রশান্তর বাড়িওয়ালার বউ সেদিন আমাদের বলেছিল উনি সেদিন সন্ধ্যেবেলায় ঘুগনি দিতে গিয়ে ওর বাড়ির সদর দরজার বাইরে একজোড়া বিশেষ ডিজাইনের সাদা রঙের চটি খুলে রাখা অবস্থায় দেখেছিল। আর কি হলো সৃজা, কি ভাবছো? স্যার, হ্যাঁ বলো বলো। সেদিন থানায় প্রশান্ত আর ওর বাড়িওয়ালার সঙ্গে আরেকটা ছেলেও থানায় এসেছিল, আপনার মনে আছে? এসেছিল তো। প্রশান্তর বাড়িওয়ালার চেয়ারের ঠিক পেছনেই দাঁড়িয়েছিল। হ্যাঁ, আগাগোড়াই তো চুপচাপ দাঁড়িয়েছিল। কিন্তু হঠাৎ তুমি এই কথা বলছো কেন? তখনও দেখে আমার মনে স্ট্রাইক করেনি ব্যাপারটা। ও সৃজা, একটু খুলে বলো না কি ব্যাপারটা। স্যার, ওই ছেলেটার পায়েও কিন্তু একটা বিশেষ ডিজাইনের সাদা চুটি পরা ছিল। হোয়াট? আর 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 ওর পায়ের ওই সাদা চুটির মাঝে উকি মারছিল একটা সাদা ব্যান্ডেজের কিছুটা অংশ। ও মাই গড, আর ইউ শিওর? 100% শিওর স্যার। কিন্তু তাহলে ছেলেটা কে? বোধহয় ওই পাড়ারই ছেলে হবে। হতে পারে। সৃজা, তুমি আর দেরি না করে তোমার লোকাল সোর্সদের সঙ্গে যোগাযোগ শুরু করে দাও। তোমার ইনফরমেশনের নেটওয়ার্ক তো খুব জবরদস্ত। দেখো তোমার ইনফরমাররা কোনো লিড দিতে পারে কিনা। হ্যাঁ, যখন ওই পাড়ার কাছাকাছি কোথাও সিসিটিভি ইনস্টল করা নেই তখন আমাকেই বাধ্য হয়ে সোর্সদের শরণাপন্ন হতে হবে। এখন দেখি তারা কি বলে। হ্যাঁ দিদিমণি বলুন। কোথায় তুই? এই তো বাজার করে বাড়ি ফিরছি। বাড়ি পরে ফিরবি, এক্ষুনি আমার সাথে একবার দেখা কর। কোথায়? সেই জায়গায় যেখানে তুই আমার সঙ্গে দেখা করিস। ও, কোনো আর্জেন্ট কেস? তুই আয় তো আগে, এলেই সব জানতে পারবি। ঠিক আছে, আমি 10 মিনিটে পৌঁছে যাবো, আপনি চিন্তা করবেন না। কিরে, কখন এলি? এই তো মিনিট 5 তোলা ফটকে একটা বউ খুন হয়েছে, জানিস তো? বিলক্ষণ জানি। সেই ব্যাপারেই জিজ্ঞেস করতে তোকে ডেকে পাঠালাম। বলুন, কি জানতে চান? যে বাড়িতে খুনটা হয়েছে সেই বাড়ির বাইরের ঘরের মেঝে থেকে আমরা একটা ভাঙা কাঁচের গ্লাসের কয়েকটা রক্তমাখা টুকরো উদ্ধার করেছি। তাই নাকি? আর যে খুন হয়েছে তার বাড়িওয়ালার বউ আমাদের জানিয়েছে যে যেদিন লাশটা পাওয়া গিয়েছিল তার আগের দিন সন্ধ্যেবেলায় ওই বাড়িতে সাদা রঙের কেউ একজন বিশেষ ধরনের চটি পরে ঢুকেছিল। সাদা রঙের চটি, বিশেষ ডিজাইন? এইরকম বিশেষ ধরনের চুটি পরে একটি ছেলে সেদিন থানাতেও এসেছিল। আমি তার পায়ে বাঁধা ব্যান্ডেজটাও দেখেছি, কিন্তু ছেলেটা কে সেটা অনেক খোঁজ খবর করেও জানতে পারিনি। বিকাশ? কি? ছেলেটা খুব সম্ভবত বিকাশ। তুই কি করে জানলি? মানে আপনি যে ধরনের ওই বিশেষ ডিজাইনের সাদা রঙের চটির কথা বলছেন, ওটা আমি এই তল্লাটা একমাত্র বিকাশকেই পড়তে দেখেছি। কিন্তু এই বিকাশ করে কি, থাকে কোথায়? ওই সুরিপাড়াতে বেকারিতে কাজ করে, আর ওই তোলা ফটকের ওখানে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে আছে। আর 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 যাকে বলে 1 নম্বরের টপ গিয়ারের বিচ্ছু মাল। কিরকম? ওই সেদিন আমি বাজার করে বাড়ি ফিরছিলাম সাইকেল নিয়ে, তো আমার সাইকেলের চেনটা পড়ে যায়, তো তারপর আমি হঠাৎ করে দেখি এক থাপ্পড়ে তোমার বদন না একেবারে
বিগড়ে দেবো। তোরা তো থাপ্পড় নয়, অন্য কিছু খেতে চাই। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? না দিনের আলোয় রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে বিরক্ত করছো। ও এই কেস, দিনের আলোয় সমস্যা। ঠিক আছে, তোর বাড়ির ঠিকানাটা পাঠিয়ে দে, রাত্রিবেলা তোর ঘরে চলে যাবো। এই শোনো, আমার না মরদ আছে, উনি বেঁচে থাকতে আমার সব নোংরামি করার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, তোর মরদকে রাস্তা দিয়ে সরিয়ে দিচ্ছি, জানে মেরে দেবো, তোর আমার রাস্তা ক্লিয়ার। তুমি বরং নিজে গিয়ে গঙ্গায় ডুব দিয়ে মরে যাও, হতভাগা লম্পট কোথাকার। শুধুমাত্র সেদিনই নয়, তারপরেও আমি বহুবার বিকাশকে রাস্তায় মেয়েদের সাথে নোংরামো করতে দেখেছি। আর আমি যতবার রাস্তায় বিকাশকে দেখেছি ততবার ওই আপনি যে ধরনের জুতো বা চটির কথা বলছেন, সাদা রঙের বিশেষ ডিজাইনের চটি, ওটা ওকে পরতে দেখেছি। তার মানে এই বিকাশ ওই তোলা ফটকের কাছেই থাকে, তাই তো? হ্যাঁ, ওই শঙ্কর ঘোষের বাড়ির একতলায়। বাড়িতে না পেলে আশেপাশে খুঁজলে পেয়ে যাবেন, ওই কোনো মেয়ে বা কোনো বউয়ের পেছনে। বিকাশ, হ্যাঁ ম্যাডাম। এই একে গাড়িতে তোলো। আরে কি করছেন ম্যাডাম? ম্যাডাম শুনুন, আমার কথা শুনুন ম্যাডাম, আমি কিন্তু কিছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। এটা কিন্তু ঠিক একটা শব্দ করলে না এই ম্যাগাজিনটা তোর মাথায় খালি করে দেবো। তাই বক বক না করে চুপচাপ গাড়িতে ওঠ। এই নিয়ে যাও। শুনুন, আমি কিন্তু কিছু করিনি ম্যাডাম, এটা ঠিক করছেন না ম্যাডাম। আমি হ্যালো স্যার, আমরা বিকাশকে অ্যারেস্ট করলাম, আমরা এক্ষুনি ওকে নিয়ে থানায় আসছি। ওকে স্যার। বিকাশ, তোর সম্পর্কে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে আমরা জেনেছি তুই যে পায়ে সাদা রঙের একটা বিশেষ চটি পরে আছিস, এই চটিটা এই তল্লাটে তুই ছাড়া আর কেউ পরেনি। আর সেদিন সন্ধেবেলায় ইরা মল্লিকের বাড়ির বাইরে ওই স্পেশাল ডিজাইনের সাদা রঙের চটিটা পরে থাকতে দেখা গিয়েছিল। আমি ইরা বলে কাউকে চিনি না। কি বললি? তুই ইরা বলে কাউকে চিনিস না? না, চিনি না। সত্যি চিনিস না? কার দিব্যি খেয়ে বলতে হয় বলুন, বলে দিচ্ছি। আচ্ছা বেশ, তুই যদি ইরা বলে কাউকে নাই চিনবি, তাহলে সেদিন থানায় ইরার স্বামী আর বাড়িওয়ালা যখন এফআইআর করতে এসেছিল তখন তুই তাদের সঙ্গে এসেছিস কেন? প্রশান্ত আমার পাড়ার ছেলে, আমি ওকে সাপোর্ট করতে গিয়েছিলাম, কিন্তু ওর বউ যে ইরা সেটা আমি জানতাম না। বিকাশ, নাটক ভালো, কিন্তু নাটকবাজি বিষয়টা না একদম ভালো নয়। আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন, আমি কিছু। আমরা কিন্তু এখনো তোর সাথে সেরকম কিছু করিনি বিকাশ, কিন্তু তুই যদি এইভাবে একের পর এক মিথ্যে কথা বলে যাস তাহলে ভগবান ছাড়া কিন্তু তোকে কেউ আর বাঁচাতে পারবে না। ম্যাডাম আমি কিছু জানি না ম্যাডাম, স্যার আমি জানি না স্যার। এখনো ভালো চাস তো মুখ খোল, বল কেন তুই ইরাকে খুন করেছিস? কেন ইরাকে তুই খুন করে ওর লাশের সাথে নোংরামি করেছিস? বাইটি বলছি ম্যাডাম, আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিছু জানি না। বলবে না, নাটক করে যাবে। যা, কেন সময় নষ্ট করছো? হ্যাঁ, আমাদের হাতে এখন প্রচুর কেস জমা পড়ে আছে, তাড়াতাড়ি সলভ করতে হবে। পেছনের জঙ্গলে নিয়ে যাও, দাঁড় করিয়ে এনকাউন্টার করে উড়িয়ে দাও। আর এনকোয়ারি কমিশনকে কি বলবো? কি বলবে? বলবে জেরার সময় কনস্টেবলের রাইফেল চুরি করে পালাচ্ছিল, বাধ্য হয়ে গুলি করে দিয়েছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি স্যার বলছি স্যার, আমি বলছি, এবার বলছি। বল মুখটা খোল। শোন, এটাই কিন্তু তোর শেষ সুযোগ, বল। বলছি নয়, বল। আসলে আরামবাগের কাছে নন্দগ্রাম বলে একটা গ্রাম আছে, আমি সেখানকার ছেলে। ওই তোর পিনকোড সমেত পোস্টাল অ্যাড্রেস জানতে চাইনি, কাজের কথা বল। বলছি আমার 5 বছর আগে রুমা বলে একটা মেয়ের সাথে ঘটা করে বিয়ে হয়েছিল। তারপর বিয়ের পর সব ঠিকঠাকই ছিল, কিন্তু
বিয়ের ঠিক 1 বছরের মাথায় আমার বিধবা মা মারা যেতেই গন্ডগোলটা শুরু হলো। কিসের গন্ডগোল? আমার বউটার স্বভাব চরিত্র একদম ভালো ছিল না স্যার, ও একেবারে সুবিধের মেয়ে নয়। সেদিন এসব কি হচ্ছে রুমা? আমি এগুলো কি শুনছি? কি আবার হচ্ছে? কি আবার শুনছো তুমি? আমি যখন কাজে বেরিয়ে যাই তখন রোজ নাকি পিন্টু আমাদের বাড়িতে এই ঘরে আসে। এইসব উল্টোপাল্টা কথা কে বলেছে তোমাকে? কে বলেছে সেটা বড় কথা নয়, সারা গায়ে যখন ঢিঢি পড়ে গেছে তার মানে ব্যাপারটা নিশ্চয়ই সত্যি। সত্যি ভাবলে সত্যি, মিথ্যে ভাবলে মিথ্যে। এই এই শোনো না, শোনো 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 শোনো, আরে আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার সঙ্গে বাঁচতে চাই, আমি তোমার কোলে মাথা রেখে মরতে চাই। আমি তোমায় ক্ষমা করে দিলাম। তুমি পিন্টুকে দয়া করে ভুলে যাও, ওর সঙ্গে কোনো যোগাযোগ রেখো না, ভুলে যাও ওকে। ভুলে যাব না? ভুলে যাব? পারবো না। কেন পারবো না জানো তো? কারণ পিন্টু আমাকে সুখ দেয়, সুখ। বুঝতে পেরেছ? কি সুখ দেয় তোমায় পিন্টু? কি সুখ দেয়? এই তুমি কি কচি খোকা নাকি? বুঝতে পারছো না কি সুখ দেয়? সব কি খুলে বলতে হবে নাকি? তার চেয়ে বলো না যে অন্য পুরুষ দেখলে একেবারে গায়ে ঢলে পড়ো। হ্যাঁ ঢলে পড়ি। কেন ঢলে পড়ি জানো তো? কারণ বাড়ির পুরুষ যদি, বাড়ির স্বামী যদি এরকম নপুংসক হয়, তখন যে কোনো বাড়ির মেয়ে ওই বাইরের পুরুষের গায়ে ঢলে পড়বে। কারণ মেয়েদেরও খিদে বলে একটা জিনিস থাকে। কি বললে, কি বললে? এত বড় কথা? হ্যাঁ, আমি 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 নপুংসক? হ্যাঁ, তা নয় তো কি? হ্যাঁ, নপুংসক না তো কি? লাস্ট কবে তুমি আমাকে বিছানায় ঠিক মতো সুখ দিয়েছো মনে আছে তোমার? ওই মনে করতে চাইলেও তোমারও মনে পড়বে না, আমারও মনে পড়বে না। ও বাবা, মা যখন বেঁচে ছিল তখন তো এই অভিযোগ করনি, এখন এই আগুন কে উস্কে দিয়েছে? আগুন ছিলই, আগুনটা শুধুমাত্র ছাই চাপা ছিল। এখন ছাইটা উড়ে গেছে, তাই আমারও আগুনটা বাইরে বেরিয়ে এসেছে। অত উল্টাল কথা বলে আর লাভ নেই, তর্ক করেও লাভ নেই। আমি ভাত বাচ্চি, দিলে আমাকে উদ্ধার করুন আপনি। আমি ভাবতে পারিনি আমার বউ আমার পিঠ পিছে এরকম নোংরামি করবে। তার ঠিক 1 মাসের মধ্যে ও যেটা করেছিল সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কি গরম, তেমনি বাজারেও রাত্রিবেলা ভিড়। এই যে গেল আবারে। রুমা, এই রুমা, আরে কোথায় গেলে? পারলে আমায় ক্ষমা করে দিও। আমি পিন্টুর সাথে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু একজন নপুংসকের সাথে সারা জীবন অসুখী হয়ে বাঁচার চাইতে এইভাবে বেরিয়ে পড়াটা আমার কাছে অনেক সুখের। ভালো থেকো। কিন্তু একজন নপুংসকের সাথে সারা জীবন অসুখী হয়ে বাঁচার চাইতে এইভাবে বেরিয়ে পড়াটা আমার কাছে অনেক সুখের। কিন্তু একজন নপুংসকের সাথে সারা জীবন অসুখী হয়ে বাঁচার চাইতে এইভাবে বেরিয়ে পড়াটা আমার কাছে অনেক সুখের। জানি কেন সেই দিন থেকেই আমার মনের মধ্যে একটা কথা গেঁথে গিয়েছিল যে পৃথিবীর সব মেয়েই খারাপ, সব মেয়েই নষ্ট, আর সব মেয়েই রুমার মতো বিশ্বাসঘাতক। আমি আর গ্রামের বাড়িতে থাকতে পারছিলাম না, তাই 15 দিনের মধ্যে একজনকে ধরে আমি চুচুড়া শহরে একটা বেকারির কাজ নিয়ে চলে আসি, আর এসেই শুরু করি আমার খেলা। তারপর কিছুদিন আগে একদিন, এই যে শুনছেন? ও দিদি, আমায় ডাকছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই আপনি বইয়ের দোকানে ছিলেন না, আমিও দাঁড়িয়েছিলাম, আপনি তো আমায় খেয়াল করেননি। আসলে তাড়াহুড়োতে ছিলাম তো, তাই খেয়াল করা হয়নি। আপনার কি কোনো দরকার ছিল আমার সঙ্গে? হ্যাঁ, আপনি বোধহয় কোনো সিনেমার ম্যাগাজিনের খোঁজ করছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, আসলে আমার এক মাস্তুতো দিদি, সে কোচবিহারে থাকে। তো সেই বলছিল ওই আনন্দ ছবি বলে একটা ম্যাগাজিন আছে না,
ওটা নাকি আজকাল ঘরে ঘরে মেয়েদের একদম নিত্য সঙ্গী হয়ে উঠেছে। আপনার দিদি একদম ঠিক বলেছে, ওটা আমিও পড়ি, আমার বউও পড়ে। ও, তো সেটারই পুরনো কিছু কপি যদি পাওয়া যায় সেটারই খোঁজ করতে গেছিলাম। ওটা আপনি আমার কাছে পেয়ে যাবেন। আপনার কাছে? হ্যাঁ, তাই তো বলছি। ও মা, কিভাবে পাবো? আপনার বাড়িতে দিয়ে আসবো। আমার বাড়ি কিন্তু বেশি দূর না, আমি কাছেই ভাড়া থাকি, ওই গৌতম সেন শর্মার বাড়িতে। চিনি। তাহলে আজকে সন্ধেবেলা নাগাদ আসুন। আচ্ছা, আসছি। কিরে, থামলি কেন? সিনেমায় ইন্টারভেল হয়, থানায় নয়। বলছি। তারপর সেদিন সন্ধেবেলায় হ্যাঁ, দিদি বোধহয় এই ম্যাগাজিনগুলোর কথাই বলছিল। যাক, আপনাকে ঠিক জিনিসটা দিতে পেরেছি, এবার আমি নিশ্চিন্ত। এখন আবার কে এলো? আপনি একটু বসুন। হ্যাঁ, আরে কি দিদি তুমি? এই নে ধর, তোর জন্য এনেছি। কি আছে এতে? খাসির ছাড় দিয়ে ঘুগনি বানিয়েছি, তুই তো খেতে ভালোবাসিস, তাই একটু এনেছি। কিরে, প্রশান্ত আজকে অফিসে যায়নি? হ্যাঁ, ও তো বিকেলেই অফিসের জন্য বেরিয়ে গেছে। তাহলে ঘরের মধ্যে কে হাজলো? ও একজন এসেছে, বাড়ির আসলে কিছু কাজ ছিল সেই জন্য। ও আচ্ছা, আমি তাহলে পালাই। হ্যাঁ, শোনো না, বলছি এসেছো যখন একটু বসে যাও। না রে, আজকে কাজ আছে, পরে একদিন আসবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি একটু ঘুগনি খাবেন? না, পরে খাবো। আপনি বরং আমাকে একটু জল দিন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, আমি আনছি এক্ষুনি। তুমি পিন্টুকে দয়া করে ভুলে যাও, ওর সঙ্গে কোনো যোগাযোগ রেখো না, ভুলে যাও কি? ভুলে যাব না, ভুলে যাব পারবো না। কেন পারবো না জানো তো? কারণ পিন্টু আমাকে সুখ দেয়। আমি পিন্টুর সাথে চলে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু একজন নপুংসকের সাথে সারা জীবন অসুখী হয়ে বাঁচার চাইতে এইভাবে বেরিয়ে পড়াটা আমার কাছে অনেক সুখের। এই নাও জল। এটা কি করলে তুমি? তুমি আমার গ্লাসটা ভেঙে ফেললে। সরি, মানে আমার হাত থেকে ফসকে গিয়ে মাটিতে পড়ে গেল। তুমি কি কচি খোকা যে তোমার হাত থেকে ফসকে গিয়ে গ্লাসটা মাটিতে পড়ে গেল? তুমি জানো এই গ্লাসটার দাম কত? আরে বেলজিয়াম গ্লাস দিয়ে বানানো এটা। কাকে বলছি? তোমাকে বলে কি হবে? তোমাকে তো দেখেই মনে হচ্ছে তুমি একটা আস্ত কেউ ভূত। এবার কিন্তু বাড়াবাড়ি করছো। বেশ করছি, বাড়াবাড়ি করছি, আরো করবো। এর ফল কিন্তু ভালো হবে না। এই, কি করবে তুমি? কি করবে? এটা উজবুক কোথাকার। কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি? তোকে আমি বোঝাবো, আমি নপুংসক নই। নপুংসক মানে? না বলে দিচ্ছি, আমি কেউ ভূত? হ্যাঁ, আমার মুখটা দিতে লাল করে দেবে? হ্যাঁ হ্যাঁ, আজকে তোকে আমি শেষ করে দেবো। নপুংসক, নপুংসক আমি?
আজকে তোকে দেখাচ্ছি সালি আমি কি। তারপর ইরাকে খুন করে আমি ওর লাশের সাথে 3 বার খারাপ কাজ করি। এরপর কাজ হয়ে গেল, ওখান থেকে চুপচাপ কেটে পড়ি। তা তোর পায়ের ব্যান্ডেজটা কে করে দিয়েছিল? আমি আমাদের ওখানকার বেকারির দোকানের পাশে একটা ওষুধের দোকান আছে, ওখান থেকে ওষুধ আর ব্যান্ডেজ কিনে নিজেই ব্যান্ডেজটা বেঁধে নিয়েছিলাম। বাহ 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 বাহ, চমৎকার। দোষ করলো তোর বিয়ে করা বউ, আর পাপের খেসারত দিতে হলো একটা নির্দোষ মেয়েকে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কোনোদিনও এরকম করবো না স্যার, বিশ্বাস করুন কোনোদিনও করবো না। সে সুযোগ পেলে তবে না, আপাতত দিন গোনা শুরু কর, কারণ তুই এমন শাস্তি পাবি যে তোকে দেখে তোর মতো এই বিকৃত মনের মানুষরা ভয় একেবারে শিউরে উঠবে। দেখলেন তো কি ভয়ঙ্কর ঘটনা। দোষ করলো একজন আর তার জন্য শাস্তি পেল আরেকজন। ছারখার হয়ে গেল একটা ছোট্ট মিষ্টি পরিবার, শেষ হয়ে গেল খোলা চোখে দেখা অজস্র স্বপ্ন। তাই আমরা অভিযুক্ত বিকাশ চাকির বিরুদ্ধে আদালতে এমন চার্জশিট পেশ করেছিলাম, সে কখনো আর আইনের ফাঁক বলে বেরোতে পারেনি। ফার্স্ট ট্র্যাক কোর্টে লাগাতার শুনানির পর চুঁচুড়ার মহামান্য আদালত অভিযুক্ত বিকাশ চাকিকে দোষী প্রমাণ করে তাকে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির সাজা শুনিয়েছিলেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ওই রায়কে স্বাগত জানাই, কেননা দোষী যদি কঠোর থেকে কঠোরতম শাস্তি না পায়, তাহলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা কখনোই সতর্ক হবে না, সাবধান হবে না। আজ থেকে সাবধান হতে হবে আপনাকেও। সাবধান হোক বাংলা।